বাংলাদেশে একটা ধারণা আছে যে ইন্ডিয়া সামরিকভাবে খুব শক্তিশালী। আমার মনে আছে আমি যখন ছোট, এক লোক আমার বাবার কাছে গপ্প দিচ্ছে যে সে নাকি কোন এক আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিল যে ইন্ডিয়া যদি আমাদের দেশ আক্রমণ করে কতদিন পরে আমাদের দেশ দখল করে নিতে পারবে। তো ওই আর্মি অফিসার নাকি হাসতে হাসতে কইছে আসতে যতক্ষণ লাগে আর কি। ইন্ডিয়ান মুভি থেকে আমাদের মনে এই ধারণা হয়েছে, এমনকি 1971 নিয়ে আমাদের এরকম ধারণা দেওয়া হয়েছে যে তারা মোটামুটি বিনা বাধায় বিদ্যুৎ গতিতে পাকিস্তান আর্মিরে পরাজিত করে ফেলছে। এই সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করার দরকার ছিল বাংলাদেশের সেনাবাহিনীর লোকদের, মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোকদের। ইন্ডিয়ান ডাক্তারি যে বালসাল, এটা বাংলাদেশের জনগণকে কে বুঝাবে? একজন ডাক্তার বুঝাবে, একজন স্বাস্থ্যকর্মী বুঝাবে। আমি কিন্তু আলাদা এপিসোড করেছি স্বাস্থ্য নিয়ে এবং এই ইন্ডিয়ার ডাক্তারি নিয়ে, কিন্তু আমাদের সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান কর্তা ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এত বেশি চিন্তিত যে এগুলো করার টাইমই পান না। এমন কইতে পারেন ভারতের সামরিক সক্ষমতা নিয়ে মিথ ভেঙে দেওয়া কেন আমাদের জন্য জরুরি? কারণ প্রথমত ভারতকে সবসময় আমাদের সার্বভৌমত্বের জন্য বিপদ বলে গণ্য করতে হবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে ভারত আমাদেরকে আক্রমণ করতে পারে। সেই সময় যদি আমরা ভারতকে বিশাল কিছু মনে করে বসে থাকি তাহলে তো আমরা কোনোদিনই প্রতিরোধ করতে পারবো না। জনগণকে সাথে না রাখলে, প্রস্তুত না রাখলে তো কোনো যুদ্ধে জেতা যায় না। তাই অক্ষম হইলেও দেখা যাক আমরা আলাপটা ভালোভাবে করতে পারি কিনা, ভারতের সামরিক বীরত্বের গর্বের ফানুস ফুটা কইরা দেওয়া যায় কিনা। এর সাথে মুক্তিযুদ্ধের চেতনা মারারি ওই ফজা পাগলারা যে সমস্ত ভুলভাল মিছা কথার গপ্প ছড়ায় সেই বেলুনও ফুটা কইরা দেওয়া দরকার। তাইলে বুঝবেন যে এই গাল গল্পের কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আসেন শুরু করা যাক এলাহি ভরসা। আজকে আমাদের আলোচনার বিষয় আগেই বলছি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়, সেটার একটা হার্ডকোর সামরিক বিশ্লেষণ অথবা মিলিটারি অ্যানালাইসিস। আজকের এপিসোডে আমরা কোনো ধরনের পলিটিক্যাল অথবা আইডিওলজিক্যাল আলাপে যাব না। আমাদের আলাপ সীমাবদ্ধ থাকবে স্ট্রিক্টলি সামরিক অভিযান মানে মিলিটারি অপারেশনের উপরে। এই আলাপটা করার কারণ হচ্ছে 71 সালের যুদ্ধ নিয়ে তেমন কোনো মিলিটারি অপারেশন অ্যানালাইসিস হয়নি, অন্তত বাংলাদেশের তরফ থেকে হয়নি। এর ফলে সেই যুদ্ধ নিয়ে অনেক পক্ষই অনেক ধরনের দাবি দেওয়া তোলে। কে কি দাবি দেওয়া তোলে, কে ঠিক কে বেঠিক, সেটা এপিসোডের লাস্টে বুঝতে পারবেন। আরো বুঝতে পারবেন পাকিস্তানের পরাজয়ের কারণ কি ছিল, মানে মিলিটারি ব্যাকগ্রাউন্ড দিয়া, ইডিওলজিক্যাল কথা দিয়া না। পাকিস্তানের পরাজয় কি অনিবার্য ছিল? ভারতকে আসলে একটা বিদ্যুৎ গতির যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানকে পরাজিত করেছে। ভারতের অনেক সামরিক বিশ্লেষক এই যুদ্ধের নাম দিছে লাইটেনিং ওয়ার, মানে বিদ্যুৎ গতির যুদ্ধ। দাবিটা কি ইতিহাসের বাস্তবতার সাথে যায়? পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধ ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম কি ভারত অতি সহজে চুরমার করে দিতে পারছিল? বাংলাদেশিদের অবদানই বা কতটুকু ছিল এই যুদ্ধের ফাইনাল আউটকামে? এরকম বেশ কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা খুঁজবো এই এপিসোডে সামরিক দিক দিয়ে অ্যানালাইসিস করে। আজকে যেহেতু আমরা মিলিটারি অপারেশন নিয়ে আলোচনা করব, সেটা করার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশ কিছু সামরিক টার্মিনোলজি এবং কনসেপ্ট ব্যাখ্যা করা। এটা ছাড়া বোঝা যাবে না, যুদ্ধ বোঝা যায় না। যুদ্ধ একটা কমপ্লিটলি ডিফারেন্ট সায়েন্স। এরপরে আমরা দুই পক্ষের সামরিক মুভগুলা ম্যাপের মাধ্যমে তুলে ধরে বিশ্লেষণ করব। যাবতীয় অপারেশনাল ডিটেলস এবং তার তথ্যসূত্র আমরা যথাসময় যথা জায়গায় বলবো। আসেন শুরু করা যাক। সামরিক বাহিনীতে সৈন্য দলের একটা বড় ইউনিট হচ্ছে ডিভিশন। একটা ডিভিশনে প্রায় 15 থেকে 18,000 সৈন্য থাকে। 2-3টা ডিভিশন মিলে গঠিত হয় একটা কোর। সেই হিসেবে একটা কোরে 30 থেকে 35,000 সৈন্য থাকে। একটা ডিভিশনকে 3-4টা ব্রিগেডে ভাগ করা হয়। প্রত্যেক ব্রিগেডে 4,000-এর মতো সৈন্য থাকে। এই ব্রিগেডের কমান্ডার হচ্ছে ব্রিগেডিয়ার। এই একটা ব্রিগেডে 3 থেকে 4টা ব্যাটালিয়ন থাকে। একটা ব্যাটালিয়নে 800 থেকে 900 সৈন্য থাকে। এরপর আবার ব্যাটালিয়নকে কোম্পানি, কোম্পানিকে প্ল্যাটুন, প্ল্যাটুনকে সেকশনে ভাগ করা হয়। কিন্তু আমরা অত ক্ষুদ্র ইউনিটের বিশ্লেষণে আজকে যাব না, কারণ আজকে আমরা অপারেশনাল মুভমেন্ট মানে বিগ মুভমেন্ট গুলো নিয়ে আলোচনা করব। সেকশন, প্ল্যাটুন বা কোম্পানির রণকৌশলকে সামরিক ভাষায় বলে ট্যাকটিক্স। বড় ইউনিট গুলো যেমন ব্রিগেড, ডিভিশন, কোর, এই সমস্ত মুভমেন্টকে আর রণকৌশলকে বলা হয় অপারেশনস। সমস্ত অপারেশনাল ডিসিশন, ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ, ইকোনমিক ডিসিশন, এই সব কিছুর সমন্বয়কে সামরিক ভাষায় বলা হয় গ্র্যান্ড স্ট্র্যাটেজি। তার মানে ট্যাকটিক্স, অপারেশনস, গ্র্যান্ড স্ট্র্যাটেজি। এরপরে আমরা দেখি অর্ডার অফ ব্যাটেল এটা কাকে বলে। আমরা দেখি অর্ডার অফ ব্যাটেল এটা কাকে বলে। অর্ডার অফ ব্যাটেল হচ্ছে একটা যুদ্ধের দুই পক্ষের মধ্যে কার কয়টা ইউনিট অংশ নিচ্ছে,
কোন ইউনিট কিরকম সেটার একটা লিস্ট, তালিকা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1941 সালে জার্মানি যখন সোভিয়েত ইউনিয়নে হামলা করে, সেটা সামরিক নাম জার্মানরা দিয়েছিল অপারেশন বারবারোসা। সেই অপারেশন বারবারোসা ছিল ব্যাপক একটা অভিযান। সেখানে জার্মান পক্ষে 141টা ডিভিশন অংশ নেয়, 141টা ডিভিশন। সোভিয়েত পক্ষে জার্মানির এস্টিমেট ছিল 213টা ডিভিশন। জার্মান সেনাবাহিনী, যার আসলে নাম ছিল ভারম্যাক্ট, এর চিফ অফ স্টাফ জেনারেল ফ্রান্স হেল্ডার তার ডায়েরিতে বারবারোসা শুরু হওয়ার আগের দিনের অর্ডার অফ ব্যাটেলের একটা লিস্ট তৈরি করে, যে এইটা। জার্মান পক্ষে এই অভিযান বা অপারেশনে অংশ নেয় 141টা স্থলবাহিনীর ডিভিশনের প্রায় 38 লক্ষ সৈন্য নিয়ে, 38 লক্ষ সৈন্য। এর মধ্যে বিমান বাহিনীর সেনা এবং অন্যান্য ট্রুপসও ইনক্লুডেড ছিল। জার্মানরা তাদের ডিভিশনগুলোকে কয়েকটা আর্মিতে বিভক্ত করে। একটা জার্মান ফিল্ড আর্মিতে 10 থেকে 12টা ডিভিশন থাকতো। এরকম 10টা জার্মান ফিল্ড আর্মি অংশ নেয় বারবারোসাতে। 3 থেকে 4টা আর্মিকে জার্মানরা আবার আর্মি গ্রুপে অর্গানাইজ করে। এর সাথে ফিনল্যান্ডের একটা আর্মি, আবার রোমানিয়ার 2টা আর্মি যোগ দেয়। মানে দেশের আর্মি, পুরো দেশের আর্মি। জার্মানদের পক্ষে সর্বমোট 13টা আর্মি খালি যুদ্ধের এক পক্ষেই যোগ দেয়। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ এতগুলো পক্ষ, এতগুলো দেশ যুদ্ধ করে নাই। দুই পক্ষের আর্মির অর্ডার অফ ব্যাটেল এরকম ছিল অপারেশন বারবারোসা। এর তুলনায় ভারত পাকিস্তানে আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে সে সমস্ত অপারেশন অ্যানালাইসিস করা ডাল ভাতের কাজ। যে কোনো যুদ্ধে অপারেশন অ্যানালাইসিস করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে অর্ডার অফ ব্যাটেল তৈরি করা। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের অপারেশন অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে তাইলে কি অর্ডার অফ ব্যাটেল তৈরি করা। এই জন্য জন এইচ গেলের একটা বই আছে, এই যে বইটা, বইয়ের নাম অ্যান অ্যাটলাস অফ দ্য 1971 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। এই বইতে ভারত পাকিস্তানের দুই পক্ষে কোন ডিভিশন কোন রণাঙ্গনে ছিল সেটা একটা বিস্তারিত তালিকা আছে। প্রায় 23 পৃষ্ঠার পুরো সেই লিস্ট আর কি। লিস্টই 23 পৃষ্ঠা, পাতার পর পাতা বিভিন্ন ইউনিটের তালিকা এবং ডিটেলস, র ডাটা দেখতে পারেন। এই যে আমি আর ডিটেলসে গেলাম না আর কি। সেইখান থেকে আমি তথ্য নিয়ে এই অর্ডার অফ ব্যাটেলটা কনস্ট্রাক্ট করছি। তো যা আছে এখানে আছে। আপনার যদি মনে হয় যে আমার কথা ভুল হচ্ছে, আপনি বইটা দেখতে পারবেন। দেখে বলে দিলাম কোথায় থেকে নিচ্ছি। তো দুইটা ফ্রন্টে যুদ্ধ হয়েছিল 71-এ, ইস্টার্ন ফ্রন্ট আর ওয়েস্টার্ন ফ্রন্ট, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। সো পূর্ব পাকিস্তানে এক ধরনের ডেপ্লয়মেন্ট ছিল অপারেশন, পশ্চিম পাকিস্তানে আর এক ধরনের অপারেশন ছিল। আসলে আমরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান আলাদা করে দেখি। পাকিস্তানের পক্ষে কত সৈন্য, ইন্ডিয়ার পক্ষে কত সৈন্য। এখানে টেবিলটা দেখতে পাচ্ছেন, এডিটর সাহেব আপনি পাশাপাশি দেখান। পূর্ব পাকিস্তানে ইস্টার্ন কমান্ডে 3টা ডিভিশন ছিল, 14 ডিভিশন। 14 ডিভিশন মানে কিন্তু 14টা ডিভিশন না, এটা নাম, মানে যেমন আমাদের 9 ডিভিশন আছে ওই রকম। আর ইন্ডিয়ার ছিল 10টা ডিভিশন ইস্টার্ন ফ্রন্টে, 3টা একদিকে আর একদিকে 10টা। এডিটর সাহেব লিখে দেন, 3টা একদিকে একদিকে 10টা। ওয়েস্টার্ন ফ্রন্টের দুই পক্ষেই 15টা ডিভিশন ছিল। দেখেন এখানে একটা জিনিস দেখেন, ইন্টারেস্টিং। পশ্চিম পাকিস্তানেরা পশ্চিম পাকিস্তানকে প্রোটেক্ট করার জন্য পর্যাপ্ত ট্রুপস রাখছে সমানে সমান, কিন্তু পূর্ব পাকিস্তানের শত্রু বাহিনীর তুলনায় কিছুই রাখে না। তারপরে আমরা দেখবো এই 3 ডিভিশন কেমন 10 ডিভিশনের এগেইনস্টে যুদ্ধ করছে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব মূলত স্থলভূমির যুদ্ধটা। এটাতে সীমাবদ্ধ রাখবো, মানে ল্যান্ড ওয়ারফেয়ার। 71 সালে ভারত পাকিস্তান যুদ্ধে সাগরে দুই দেশের নেভির মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, একটাই, কিন্তু সেটার সিগনিফিকেন্স বা তাৎপর্য যুদ্ধের ফাইনাল আউটকামকে সেভাবে প্রভাবিত করে না। বিমান যুদ্ধ নিয়ে আমরা যথাস্থানে আলোচনা করব। দুই দেশের বিমান বাহিনী মূলত তাদের স্থল বাহিনীর সাপোর্টে বিভিন্ন মিশন করছে। বিমান বাহিনীর একটা অর্ডার অফ ব্যাটেল আমি তৈরি করছি, দেখাবো নি আমরা ওইটা। বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমানের ইউনিটের নাম হচ্ছে স্কোয়াড্রন। একটা স্কোয়াড্রনে সাধারণত একই ধরনের বিমান থাকে। যেমন ভারতের নাম্বার 1 স্কোয়াড্রন ছিল মিগ 21 বিমানের স্কোয়াড্রন। এই ইউনিটে মিগ 21 বিমান ছিল শুধু, আর অন্য কোনো বিমান। একটা স্কোয়াড্রনে সাধারণত 16 থেকে 24টার মতো যুদ্ধ বিমান থাকে। 1971 সালে যুদ্ধের দুই রণাঙ্গনে ইস্টার্ন আর ওয়েস্টার্ন ফ্রন্টের স্কোয়াড্রন গুলোর অর্ডার অফ ব্যাটেল এইরকম। তার মানে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের একটা স্কোয়াড্রন আর ইন্ডিয়ার 12টা স্কোয়াড্রন, একদিকে একটা একদিকে 12টা। এদিকে সাহেব দেখা দেন। এইবার ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের 12টা স্কোয়াড্রন আর ভারতের 25টা স্কোয়াড্রন, মানে ইন্ডিয়া দ্বিগুণেরও বেশি বিমান নাই আছে ওয়েস্টার্ন ফ্রন্ট। এরপর আমরা রণাঙ্গনের মানচিত্রের দিকে একবার নজর দিব, যে কোন রণাঙ্গন কোন দিকে, আর সেটা একটু দেখায়। পূর্ব পাকিস্তানে হচ্ছে ভারত পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্ট, আর পশ্চিম পাকিস্তানে ওয়েস্টার্ন ফ্রন্ট। মানে এটা তো আমরা বুঝি, আগে বলে রাখছি, ম্যাপে এটা দেখলেন আর কি। যুদ্ধের অপারেশনাল মুভমেন্ট গুলো ব্যাখ্যা করার আগে আমাদের আরো কিছু সামরিক ব্যাপার এবং কনসেপ্ট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।
জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব বিখ্যাত প্রুশিয়ান জার্মান সেনাপতি এবং জার্মানির অন্যতম শ্রেষ্ঠ সমর দার্শনিক ফিল্ড মার্শাল হেলমুট ভন মলটেকের বই থেকে, তার লেখা এবং রেফারেন্স দিয়া। ভন মলটেকের পরিচয় এখানে জরুরি, কারণ আমরা তার অথরিটিতে কথা বলবো সামনে, যাতে কোনো আতেল প্রশ্ন তুলতে না পারে আমরা এই সমস্ত সামরিক কথার বিশ্লেষণ কিসের ভিত্তিতে করছি। জন মল্টকের কে ছিলেন, কেন তার রেফারেন্স গুরুত্বপূর্ণ, এইটা আমরা এখন বুঝে দেখি। আর ইউরোপের মিলিটারি হিস্ট্রিও আমরা আজকে জানতে পারবো, মজা পাবেন এই বিষয়টা। এইটা আমরা এখন বুঝে দেখি। আর ইউরোপের মিলিটারি হিস্ট্রিও আমরা আজকে জানতে পারবো, মজা পাবেন এই বিষয়টা। ভন মল্টেকে একজন অত্যন্ত সফল সেনাপতি ছিলেন। তিনি জীবনে 3টে যুদ্ধ পরিচালনা করছেন এবং 3টাতে বিজয় হয়েছিলেন। প্রথমটা 1864 সালে প্রুশিয়া ডেনমার্ক যুদ্ধ, 2 নম্বরটা হচ্ছে 1866 সালে অস্ট্রিয়া প্রুশিয়া যুদ্ধ, আর 3 নম্বরটা হচ্ছে 1870 আর 71 সালে প্রুশিয়া ফ্রান্স যুদ্ধ। এই 3টা যুদ্ধকে জার্মানির ইউনিফিকেশনের যুদ্ধ বলা হয়। সেই সময় জার্মানরা 29টা আলাদা রাষ্ট্রে বিভক্ত ছিল, প্রুশিয়া, বাভারিয়া, হেসে, স্যাক্সনি, এইরকম। 1815 সালে ওয়াটারলুর যুদ্ধের নেপোলিয়নকে হারানোর পর ইউরোপের নতুন মানচিত্র আঁকা হয় কংগ্রেস অফ ভিয়েনাতে। সেইখানে জার্মানদেরকে 39টা আলাদা রাষ্ট্রে ভাগ করা হয়। এর আগে অনেকগুলো জার্মান রাজ্য নেপোলিয়ন নিজে দখল করে রাখছিল ফ্রান্সের অধীনে। ইউরোপে তখন 4টা বড় সুপার পাওয়ার ছিল, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আর অস্ট্রিয়া। এরা সবসময় ভয় পেত জার্মানরা যাতে ইউনাইটেড না হইতে পারে, কারণ জার্মানরা যদি ইউনাইটেড হয়ে একটা রাষ্ট্র গঠন করে তাহলে তাদের সাথে 1 to 1 পাল্লা দেওয়ার মতো অ্যাডম কারো থাকবে না। তাই হয়েছিল তো, তাই না? বাস্তবে হয়েছেও তাই। জার্মানরা ইউনিফাইড হয় 1871 সালে। তারপর দুইটা বিশ্বযুদ্ধে এক জার্মানদেরকে হারাইতে সারা দুনিয়ার সব বড় সুপার পাওয়ারদেরকে একত্র হওয়া লাগছে। এরপরেও সেই যুদ্ধ জিততে তাদের 4-5 বছর লাগছে। ইউনিফাইড জার্মানরা কত বড় শক্তিশালী সেটা এই থেকে ধারণা করা যায়। তাদের আগে নেপোলিয়নও একই কাজ করছে, জার্মানদেরকে অসংখ্য আলাদা রাষ্ট্রে ভাগ করে রাখছিল। ইন্ডিয়া যেটা মুসলমানদেরকে ভাগ করে রাখতেছে, আপনি বাংলাদেশেও দেখবেন মুসলমানদের মধ্যে নানা ধরনের বিভক্তি আনার চেষ্টা করে। ইউরোপের সব বড় পাওয়ার গুলো জার্মান রাষ্ট্রগুলোকে পাখি পড়া দিয়ে রাখতো যে তারা যাতে আলাদা থাকে। তাদের আলাদা থাকাই হচ্ছে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এটা বোঝানো হইতো। তখন প্রুশিয়া ছিল জার্মানদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। 1860-এর দশকে প্রুশিয়ার চ্যান্সেলর ছিল অটো ভান বিসমার্ক, আর প্রুশিয়ার সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন ভন মল্টেকে, আর ওয়ার মিনিস্টার ছিল ভন রুন। এই 3 জনের কম্বিনেশন ছিল প্রুশিয়ার জন্য অত্যন্ত লাকি একটা কম্বিনেশন। বিসমার্কের এবং জার্মান ন্যাশনালিস্টদের জীবনের অ্যাম্বিশন ছিল জার্মান ইউনিফিকেশন, সব জার্মান রাষ্ট্র মিলে একটা জার্মান এম্পায়ার বানানো। বিসমার্ক চ্যান্সেলর হিসেবে অত্যন্ত দক্ষতা এবং প্রজ্ঞার সাথে বিভিন্ন কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যাপার পরিচালনা করেন। ভন রুন যুদ্ধমন্ত্রী হিসেবে প্রুশিয়ার সামরিক বাহিনীকে রিফর্ম করেন। ভন মল্টকে প্রুশিয়ার সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে বিভিন্ন মিলিটারি ক্যাম্পেইন পরিকল্পনা এবং পরিচালনা করেন। এর ফলশ্রুতিতে হয় জার্মান ইউনিফিকেশনের 3টা যুদ্ধ। যেসব শক্তি জার্মান ইউনিফিকেশনের পথের কাটা হয়ে দাঁড়ায়, প্রুশিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। মল্টেকের পরিচালনায় প্রুশিয়া ডেনমার্ককে সহজে ধরাশায়ী করে। এরপর আসে অস্ট্রিয়া। অস্ট্রিয়া তখন বিশাল এক সাম্রাজ্য ছিল, সামরিক শক্তিতে ব্যাপক শক্তিশালী ছিল। প্রুশিয়াকে সবাই সেকেন্ড রেট পাওয়ার ধরত। প্রুশিয়া যখন 1866 সালে অস্ট্রিয়াকে চ্যালেঞ্জ করে, ইউরোপের সব সামরিক যোদ্ধা অনুমান করছিল অস্ট্রিয়া জিতবে, প্রুশিয়া হারবে। ডাকসুর মতো আর কি। হ্যাঁ, অনেকে বলছিল না যে শিবির হারবে, সেরকম আর কি। এমনকি কার্ল মার্কসের পার্টনার ফ্রেডেরিক এঙ্গেলস, যিনি বিভিন্ন পত্রপত্রিকায় সামরিক ব্যাপারে কলাম লিখতেন, তিনিও প্রুশিয়ার পরাজয় প্রেডিক্ট করছিলেন। প্রুশিয়া মাত্র 5 সপ্তাহের মধ্যে অস্ট্রিয়াকে পরাজিত করে দেন। এরপর আসে ফ্রান্সের পালা। জার্মান ইউনিফিকেশনের সবচেয়ে বড় পথের কাটা ছিল ফ্রান্স। ফ্রান্সের রাজা তখন ছিল নেপোলিয়ন 3। প্রুশিয়ানদের এরকম জয় জয়াকার দেখে ফ্রান্স ভীত হয়ে 1870 সালে প্রুশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রুশিয়ানরা মল্টেকের সমর পরিচালনায় ফ্রান্সকে পরাজিত করে এবং পুরা ফ্রেঞ্চ আর্মিকে ক্যাপচার করে ফেলে, প্যারিসে সিজ করে ফেলে। এই মহাবিজয় সমস্ত জার্মান রাজ্যগুলোকে ইলেকট্রিফাইড করে ফেলে। সবাই অত্যন্ত এক্সাইটেড এবং থ্রিল্ড হয়। বিভিন্ন রাজ্যের জার্মান জনগণ এবং প্রেস অবিলম্বে জার্মান ইউনিফিকেশনের জন্য জোরালো দাবি তুলতে থাকে। বিসমার্ক সমস্ত ব্যাপারটা দক্ষতার সাথে হ্যান্ডেল করে। পরাজিত ফ্রান্সের ভার্সাই প্যালেসে সবগুলো জার্মান রাজ্যের রাজা একত্রিত হয়ে তাদের ইউনিফিকেশনের প্রক্লেম করে। জার্মান এম্পায়ারের পতন ঘটে এবং প্রুশিয়া রাজা উইলিয়ামকে তাদের সম্রাট ঘোষণা করে। ভার্সাই প্রাসাদে জার্মান রাজ্যগুলোর ইউনিফিকেশনের এই প্রোক্লেমেশন নিয়ে একটা বিখ্যাত ওয়ার্ক অফ আর্ট আছে, এই যে এইটা। প্যারিসে আসলে যদি ভার্সাই দেখতে যান তাইলে এইটা দেখবেন। আমার কিন্তু ভার্সাই নিয়ে একটা এপিসোড আছে,
একটা ইউটিউবে এপিসোড আছে, ট্রাভেল ব্লগ আছে, এই যে এইটা দেখতে পারেন। এই ইতিহাস বলার কারণ হইতেছে এটা বোঝানোর জন্য যে রাষ্ট্র কোনো অ্যাবসলিউট কনসেপ্ট না। রাষ্ট্রের সীমানা সার্বভৌমত্ব বদলানো, কারোর সাথে ইউনিয়ন করে বড় একটা রাষ্ট্র করা হিসেবে ইতিহাসে অনেকবার হয়েছে। মানুষ নিজের প্রয়োজনে একদল মানুষের সাথে একত্র একটা রাষ্ট্র গঠন করে। আমরা যে রাষ্ট্র সীমানা আজকে দেখতেছি সেটা ইতিহাসে অন্যরকম ছিল, ভবিষ্যতে অন্যরকম হবে। হাজার হাজার বছরের মানব সভ্যতা এরকমই হয়ে আসছে, হইতে থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও মিত্রপক্ষ মানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, এদের পরিকল্পনা ছিল জার্মানিকে 5 ভাগে ভাগ করে 5টা রাষ্ট্র বানানো। কোল্ড ওয়ার শুরু হওয়ার পরে বিভিন্ন কারণে আগের অখণ্ড জার্মানিতে 2টা রাষ্ট্র হয়। সোভিয়েত ইউনিয়নের অধীনে কমিউনিস্ট পূর্ব জার্মানি, আর আমেরিকা এবং পাশ্চাত্যের অধীনে পশ্চিম জার্মানি। ইউরোপের বড় বড় শক্তি ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া কেউ চায় নাই জার্মানরা আবার ইউনিফাইড হোক। তারা যেন এইভাবেই আজীবন অনন্তকাল থাকে। এইভাবে 45 বছর অতিবাহিত হয়। এমনকি বার্লিন শহরের মধ্যে দিয়ে দেয়াল তুলিয়া বার্লিনকে 2 ভাগ করে দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে ইতিহাসের বিখ্যাত বার্লিন ওয়াল। 45 বছর পর 1989 সালে জার্মান জনগণ রাস্তায় নেমে পড়ে এবং এক বিপ্লবে লোকজন হাতুড়ি শাবল দিয়ে বাড়ি দিয়ে বার্লিন ওয়াল ভেঙে ফেলে। ইতিহাসে এটা একটা বিশাল বিখ্যাত ঘটনা। আমাদের দেশে এরকম একটা বৈপ্লবিক ঘটনা ঘটছে যেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 5ই ফেব্রুয়ারি 2025 শহরদীর বডিগার্ডের কুখ্যাত বাড়ি হাতুড়ি শাবল দিয়া বুলডোজার দিয়া মাইরা ভেঙে জয় বাংলা করে দিছিলাম। বার্লিন ওয়াল ভাঙার পরে বাম কমিউনিস্টদের বয়ান আর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হইয়া পূর্ব জার্মানিতে 1990 সালে প্রথম মুক্ত নির্বাচন হয়। সেখানে জার্মানদের প্রো ইউনিফিকেশন পার্টি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটরা ব্যাপক জয়লাভ করে। তারা পশ্চিম জার্মানির সাথে অতি দ্রুত নেগোসিয়েশন করে আবার ফিরে আসে অখণ্ড জার্মানি। এই যুগান্তকারী ঘটনায় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ভীত হয়ে কমেন্ট করছিল, আমরা জার্মানিকে 2 বার পরাস্ত করছি, কিন্তু তারা আবার ফিরে আসছে। এই ঘটনা এটাই প্রমাণ করে জনগণ যদি ইউনিফিকেশন চায় পৃথিবীর কোনো পরাশক্তির সাধ্য নাই সেটা ঠেকানোর। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এরা তৎকালীন বিশ্বে অ্যাবসলিউট সুপার পাওয়ার ছিল। সোভিয়েত ইউনিয়ন, বাম কমিউনিস্ট, ফ্রান্স, ইংল্যান্ড কেউ চায় নাই 2টা জার্মান রাষ্ট্র আবার একত্র। জার্মান জনগণ এদেরকে কাজকলা দেখায় হাতুড়ি দিয়ে বাড়ি মেরে তাদের বানানো দেওয়াল ভেঙে ফেলে আবার ঐক্যবদ্ধ হয়। তো মলটকে খালি একজন সফল সমন্বয়কে ছিলেন না, উনি একজন অত্যন্ত উঁচু মানের লেখক ছিলেন। অত্যন্ত প্রাঞ্জল এবং পাওয়ারফুল ছিল তার ভাষা। তিনি তার সামরিক চিন্তা ভাবনা, পরিকল্পনা করার যে চিন্তা পদ্ধতি, থট প্রসেস, সামরিক ইনসাইট বই তার প্রবন্ধ আকারে লিখে গেছেন। মলটকের প্রভাব জার্মানি সেনাবাহিনীর পরবর্তী প্রজন্মের উপর এতই বেশি যে জার্মান অফিসারদের স্টাফ কলেজে মলটকের লেখা পড়ানো হইতো। জার্মান অফিসাররা বিভিন্ন জায়গায় পরিকল্পনায় সব সময় মলটক থেকে কোট করে রেফারেন্স দিত। 2টা বিশ্বযুদ্ধে জার্মান অফিসাররা মলটকের দেওয়া প্রেসক্রিপশন ফলো করছে। জার্মান সিনিয়র অফিসার আর ফিল্ড কমান্ডাররা যত বই লিখছে সবই মলটকের রেফারেন্স দেওয়া। জেনারেল গুডেরিয়ান, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির প্যানজার বাহিনীর কমান্ডার ছিলেন, তার বইতে মলটকের 80 বছর পরেও তার ইনফ্লুয়েন্স লিখছেন। তো উনি লিখছেন মলটকে ছিলেন জার্মান সেনাবাহিনীর জেনারেল স্টাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান। তিনি চিন্তক এবং পরিকল্পনাকারী হিসেবে বিশ্ববিখ্যাত ছিলেন এবং যুদ্ধে নেতৃত্ব প্রদানে নিজে এক অসাধারণ প্রতিভা হিসেবে প্রমাণ করছিলেন। আচার আচরণে মার্জিত, স্বভাবে নীরব, তার চিন্তাশীল ও অত্যন্ত গভীর বুদ্ধিমত্তাই ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তার প্রভাব ছিল বিশাল। তিনি কেবল একজন মহান সৈনিকই না, বরং একজন মহৎ মানুষ, একজন দক্ষ লেখক এবং বিদেশি জাতীয় রীতিনীতির একজন সূক্ষ্ম পর্যবেক্ষকও ছিলেন। তো ইংরেজি যেহেতু লিখেছে, ঠিকই লিখছে, তাই না? মলটকের লেখাগুলো সামরিক সাহিত্যে ক্লাসিক, এভারগ্রিন। যেহেতু উনি জার্মান ভাষায় লিখছেন সেহেতু উনার অরিজিনাল কম্পোজিশন পড়তে হইলে জার্মান ভাষা জানা লাগবে। তবে আমরা খালি ইংরেজি জানি। মলটকের অনেক লেখা প্রবন্ধ বই জার্মান থেকে ইংরেজিতে অনুদিত হয়েছে। আমরা আজকের এপিসোডের অ্যানালাইসিসের জন্য এই বইটা ব্যবহার করব, মলটকে অন দ্য আর্ট অফ ওয়ার সিলেক্টেড রাইটিংস। এই বইটাতে মলটকের লেখা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, ইনস্ট্রাকশনস ফর লার্জ ইউনিট কমান্ডার্স। এইটা অপারেশন প্ল্যানিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট সামরিক ইতিহাসে। মলটকের আমলে যত যুদ্ধ, সব যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে মেকানাইজ অস্ত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবকিছু প্ল্যানিং এ এই ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে। বলা যায় জার্মান সমরনীতির ভিত্তি হচ্ছে এই ডকুমেন্ট। এই দলিলে অনেক টপিক আছে, সেখান থেকে আমাদের আজকের যুদ্ধের অপারেশনাল অ্যানালাইসিসের জন্য যে সমস্ত পয়েন্ট গুরুত্বপূর্ণ সেইগুলো তুলে ধরতেছি। যুদ্ধটা আসলে কিভাবে হয়, যে সমস্ত পয়েন্ট গুরুত্বপূর্ণ সেইগুলো তুলে ধরতেছি। যুদ্ধটা আসলে কিভাবে হয়। যে কোনো যুদ্ধে 2টা ভাগ আছে। একটা হচ্ছে মার্চিং, যে মার্চ করে আগায় যায়, আর একটা হচ্ছে ফাইটিং, মানে যুদ্ধটা করা, আসল যুদ্ধ, গোলাগুলি করা। মানে মার্চিং মানে নিজের সৈন্য দল, লটবহর, রসদ, লজিস্টিক এই সমস্ত নিয়ে একটা লক্ষ্যের দিকে যাওয়া, যেখানে আমি যুদ্ধটা করব।
সেটা আপনি পায়ে হেঁটে যেতে পারেন, ঘোড়ার পিঠে যেতে পারেন, ট্রাকে করে যেতে পারেন, ট্যাঙ্কে করে যেতে পারেন, এমনকি জাহাজে করে যেতে পারেন, লঞ্চে করে যেতে পারেন। যে কোনো সৈন্যদল ইউনিট কলাম ফরমেশনে মার্চ করে। কলাম এই যে এইভাবে কলামগুলো রাস্তা ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যের দিকে মুভ করে। যেমন এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির একটা প্যানজার ডিভিশনের মার্চিং কলামের ছবি। আবার এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান পদাতিক বাহিনীর মার্চিং কলামের ছবি। আর এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের একটা ইউনিটের মার্চিং কলাম। আবার এটা হচ্ছে 1950 সালে চীনের তিব্বত দখল অভিযানের সৈন্য দলের একটা ইউনিটের মার্চিং কলাম। একটা মার্চিং কলাম তাদের মুভ করার জন্য রাস্তা ব্যবহার করে। রাস্তা আগের যুগে যখন গাড়ি ছিল না, তখনও নিজেদের সুবিধা এবং দ্রুত মুভ করার জন্য রোমান লিজিয়ান গুলা রাস্তা ব্যবহার করত। রোমানরা তাদের পুরো সাম্রাজ্যকে বিভিন্ন পেভড রাস্তা দিয়া কানেক্ট করছিল, যে এরকম যাতে দ্রুত পায় হাইটা রোমান লিজিয়ান গুলো সাম্রাজ্যের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। অসমতল মাঠঘাটের ক্ষেত কামানের মধ্যে দিয়ে একটানা মাইলের পর মাইল, দিনের পর দিন লট বহর রসদ কেনা মার্চ করা যায় না। বড় সৈন্যদল মুভ করতে সেই রোমান যুগেও রাস্তা লাগতো, এখনো রাস্তা লাগে। এই জন্য রোমানরা সারা সাম্রাজ্য জুড়ে এই পেভড রাস্তা তৈরি করছিল। এই যে এরকম একটা বিখ্যাত সামরিক উক্তি আছে যে অ্যামেচার স্টাডি ট্যাকটিক্স, প্রফেশনাল স্টাডি লজিস্টিক্স। একটা বড় ইউনিট সামরিক ফরমেশন পোল ভোল্ট মাইরা এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় যাইতে চাইলে যাইতে পারে না, যাওয়ার জন্য রাস্তা লাগে। রোমানদের যুগে হাইটে যেতে রাস্তা লাগতো, এখনকার গাড়ি, জিপ, ট্রাক, টন টন ভারী মালামাল, রসদ, কামান, সৈন্য বহনকারী লরি, এসব কলাম মুভ করার জন্য বর্তমান যুগে রাস্তা অবশ্যই দরকার। যারা জীবনেও গাড়ি ট্রাক চালায় নাই বা এই সামরিক লজিস্টিক কনসেপ্ট জানে না, তারা অনেকে ম্যাপ খুলে আতেলের মতো বিভিন্ন জায়গা দেখায় বলতে পারে এদিক দিয়ে হামলা করা উচিত, ওইদিক দিয়ে হামলা করা উচিত, এদিক দিয়ে আক্রমণ করা লাগবে। সামরিক ফরমেশন গুলো আগের যুগে রোড বাউন্ড ছিল, বর্তমান মেকানাইজ যুগেও আরো বেশি রোড বাউন্ড। এবং মলটোকে এই কনসেপ্টটা বারবার এমফাসাইজ করছে। মলটোকের সময় একটা প্রুশিয়ান আর্মি করে 2 ডিভিশন যখন কোথাও মুভ করার জন্য মার্চ করতে কলাম ফর্ম করে যাইতো, সেটা দৈর্ঘ্য তো 18 মাইল। মানে একটা কোর বা 2টা ডিভিশনের মুভ করার জন্য কলামের লেংথ, কলামের আগা থেকে গোড়া পর্যন্ত 18 মাইল হয়। পায়ে হেঁটা ভারী রসদ নিয়া দিনে তখন 10 থেকে 12 মাইলের মতো মার্চ করা যেত। মানে কলামের প্রথম দিকের অংশ দিন শেষে নতুন জায়গায় পৌঁছালেও লেজের দিকের অংশ তখন অরিজিনাল পয়েন্টে ক্রস করতে পারেনি, যাওয়াই শুরু করতে পারেনি। এই জন্য মলটক একটা কোরকে একদিন একটা রাস্তা ব্যবহার করার জন্য অর্ডার দিতেন, ওই রাস্তা দিয়ে অন্য কোর তাদের মুভমেন্ট করবে না, তাহলে জাম লাইগা সব আটকায় থাকবে। কোনো অবজেক্টিভে যাওয়ার জন্য একটা আর্মির বিভিন্ন ডিভিশন, কোর ভিন্ন ভিন্ন রাস্তা ব্যবহার করে কনভার্স করবে যুদ্ধের ব্যাটেলের ঠিক আগের মুহূর্তে। যে কোনো অবজেক্টিভের জন্য রোড, রাস্তা ফাঁকা থাকাটা গুরুত্বপূর্ণ। সেখানে কয়টা ইউনিট, কত সৈন্য সমাবেশ করা যাবে, কত দ্রুত, সেটার জন্য। কোনো শহরে যাওয়ার জন্য অসংখ্য রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা থাকে না। রাস্তা বা ট্রাক না থাকলে কোনো বাহিনী পলভন মাইরা সেটা ডিঙ্গায় অবজেক্টিভের দিকে যাইতে পারে না। এই জন্য কোনো যুদ্ধের অপারেশনাল অ্যানালিসিস করার জন্য মানচিত্র খুলে আন্দাজে বিভিন্ন পয়েন্ট শহর দিকে না তাকায় প্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে রোড নেটওয়ার্ক স্টাডি করা। আগের যুগে বিশেষ করে আমেরিকান সিভিল ওয়ার থেকে প্রথম বিশ্বযুদ্ধ এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সৈন্য কলাম মুভ করানো হয়তো ট্রেনে কইরা। এইভাবে তখনকার অপারেশনাল অ্যানালাইসিসে রেল নেটওয়ার্ক স্টাডি করা হতো। আস্তে আস্তে গাড়ি ট্রাক প্রচলন হওয়ার সাথে সাথে রোড নেটওয়ার্ক প্রাধান্য পাওয়া শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ওর নাম ছিল ভেয়ারম্যাক্ট। ভেয়ারম্যাক্ট ফ্রান্স, গ্রিস, যুগোস্লাভিয়া, সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন দেশে আক্রমণের সময় কিন্তু সবসময় রাস্তায় ব্যবহার করে তাদের কলাম মুভ করছে। ভেয়ারম্যাক্ট কিন্তু ক্ষেত খামারের মধ্যে দিয়ে কলাম মুভ করে নাই, সেটা সম্ভব না। অনেক সময় সামরিক ব্যাপারে অনভিজ্ঞ কেউ মানচিত্রে র্যান্ডম কিছু ডাকতে না আক্রমণের দিক দেখায়, অধিকাংশ মানুষকে ভুল ধারণা দেয় আক্রমণের ধরন সম্পর্কে। এই ছবিগুলা জার্মানদের মুভমেন্টকে ভিজুয়ালাইজ করার জন্য যথেষ্ট। ছবিগুলো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া জার্মান সৈন্য কমান্ডারদের এই 2টা বই থেকে সংগ্রহ করছি। যুদ্ধের অপারেশনাল অ্যানালাইসিস, অর্ডার অফ ব্যাটল তৈরি করার পরের কাজই হচ্ছে যেই থিয়েটারে অপারেশন হচ্ছে সেই থিয়েটারের ম্যাপের রোড কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যানালাইসিস করা, কোন রাস্তা কোন দিক দিয়ে কোন দিকে গেছে। রোড নেটওয়ার্ক অ্যানালাইসিস করে অ্যাটাক বা ডিফেন্সের মুভ পরিকল্পনা করা হয়। সৈন্য দলের মার্চিং কলাম একটা অবজেক্টিভের ব্যাটেল অথবা যুদ্ধের দিকে অগ্রসর হয় যখন কোনো পয়েন্টে আক্রমণ হয়, তখন আক্রমণের ঠিক আগের মুহূর্তে সৈন্যদের কলামে যাচ্ছে লাইন ফরমেশন। এই যে কলাম থেকে লাইন ফরমেশন হয়ে যাওয়াকেই বলে ট্যাকটিক্যাল ডেভেলপমেন্ট। কলামে যাচ্ছে, যখন বাধা, যখন যুদ্ধ করবে সেখানে লাইন হয়ে দাঁড়ায় যাচ্ছে। এই লাইন তৈরি করার সময় সৈন্য, ট্যাঙ্ক, এই সমস্ত বিভিন্ন ম্যাটের ক্ষেত কামানের মধ্যে গিয়ে পড়ে। তারপর সামনে শত্রুর কোনো প্রতিরোধ ব্যবস্থা দেখলে কলাম থেকে লাইন ফর্ম করে ডিফেন্সের দিকে চার্জ করা হয় ফুল স্পিডে। তো এই লাইন ফরমেশনের সমস্যা হচ্ছে এতে মুভ করা অসুবিধা, কারণ সৈন্য ট্যাঙ্ক রাস্তা ছেড়ে অসমতল মাঠ ঘাট ক্ষেত খামারের মধ্যে দিয়ে যাইতে পারে না। এই জন্য লাইনের মুভ করার গতি অনেক কম হয়, কলাম দ্রুত মুভ করতে পারে। ট্যাকটিক্যাল মানে স্বল্প দূরত্বেই খালি অ্যাডভান্স করা যায়। এই লাইনে মল্টোকে লিখছে একটা কমান্ডারের সিদ্ধান্ত
ঠিক কখন? কলাম থেকে লাইনে ফরমেশন করবে, ট্যাকটিক্যাল ডেভেলপমেন্ট করবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কোন জায়গায় যে করবে, কারণ এটার উপরে গতি নির্ভর করতেছে তার সৈন্যবাহিনী কত দ্রুত যে আক্রমণটা করতে পারতেছে। যদি লাইনে অনেক দূর হাঁটতে হয় তাহলে সৈন্য দলের শারীরিক শক্তি আগেই ক্ষয় হয়ে যাবে। আক্রমণের ঠিক আগের মুহূর্তে লাইন ফর্ম করে ফুল স্পিডে চার্জ করা হয়, অথবা ডিফেন্সের সময় সৈন্য দলের কলাম এমন একটা জায়গা থেকে ফোর্টিফাই করে লাইন তৈরি করে অপেক্ষা করে শত্রুপক্ষের আক্রমণের জন্য। শত্রু দল চার্জ করলে ডিফেন্স লাইন সেই চার্জকে প্রতিরোধ করে, তাদের অস্ত্র দিয়ে গুলি করে। এটাই হচ্ছে একটা ব্যাটেল বা যুদ্ধ। ব্যাটেলে যেই পক্ষ আগে ধ্বংস হয়ে যাবে বা ছত্রভঙ্গ হয়ে যাবে তারা পরাজিত হবে। একটা জার্মান ডিভিশন যখন কলাম থেকে লাইন ফরমেশন করে ট্যাকটিক্যাল ডেভেলপমেন্টে যেত, সেটার প্রস্থ এই বরাবর লাইনে এটা হইতে 1 মাইলের মতো। এখন সব ধরনের টেরেন মানে যে কোনো জায়গায় পুরো শক্তি ডিপ্লয় করা যায় না। যদি রাস্তার দুই পাশে ফাঁকা মাঠ থাকে তাহলে সহজে একটা লাইন তৈরি করা যায়, যেটাকে ফেভারেবল টেরাইন বলা হয় সামরিক ভাষায়। কিন্তু যদি রাস্তার দুই পাশে অসমতল ভূমি থাকে, ধরেন পাহাড় আছে, জঙ্গল আছে, তাহলে ট্যাকটিক্যাল ডেভেলপমেন্ট করা প্রস্থ বরাবর এটা খুব অল্প হবে। একটা ফেভারেবল টেরেনে মলটেকের সময় 1 লাখ সৈন্য ট্যাকটিক্যাল ডিপ্লয় করে লাইন যদি বানানো হইতো, সেটার দৈর্ঘ্য হইতো 4.5 মাইল। এইভাবে একজন আর্মি মার্চ করে কলামে, ব্যাটেল বা যুদ্ধ করে লাইনে। নেপোলিয়নের সময় ইনফ্যান্ট্রি বা ক্যাভালরি চার্জ করা হইতো। যুদ্ধ মেকানাইজড হয়ে ক্যাভালরি চার্জের বদলে ট্যাঙ্ক বা আর্মারের চার্জ আসে, কিন্তু ব্যাটেল চার্জ ঠিকই আসে, একইভাবে চার্জ করতে হবে। যে এখন অ্যাটাক আর ডিফেন্সের মধ্যে শক্তিশালী কোনটা? From London hotels to Paris apartment. ব্যাটেল চার্জ ঠিকই আসে, একইভাবে চার্জ করতে হবে। যে এখন অ্যাটাক আর ডিফেন্সের মধ্যে শক্তিশালী কোনটা? ট্যাকটিক্যাল ডিফেন্স অ্যাটাক করার চেয়ে সহজ, কারণ ডিফেন্ডার আগেই পজিশন আর কভার নিয়ে অস্ত্র তাক করে থাকে। আক্রমণকারীকে চার্জ করতে হয় ডিফেন্সের ফায়ারিং ভেদ করে আগায় গিয়া। এই জন্যে ডিফেন্ডার যদি স্কিলফুল মার্কসম্যান মানে অস্ত্র দিয়া লক্ষ্যভেদে পারদর্শী আর সাহসী হয়, তাহলে যথেষ্ট গোলা বারুদ আর সাপ্লাই যদি মজুদ থাকে, তাহলে আক্রমণ করে পরাজিত করতে হয়, অনেক বেশি সেনা ডিপ্লয় করতে হয় আক্রমণ করে যদি ডিফেন্সকে পরাজিত করতে হয়। অথবা ডিফেন্ডারকে সারপ্রাইজ অ্যাটাক করতে হয়, এমন অস্ত্র ব্যবহার করতে হয় যেটাকে ডিফেন্ডারের গুলি ভেদ করতে পারে না। যেমন ধরেন স্মল আর্ম বা মেশিন গানের গুলি ট্যাঙ্কারের আর্মার বা বর্ম ভেদ করতে পারে না। এই জন্য ট্যাঙ্ক নিয়ে একটা মেশিন গানের দিকে অগ্রসর হইলে মেশিন গান থেকে ক্রমাগত গুলি করা হইলো, ট্যাঙ্ক অগ্রসর হয়ে কামান দিয়া মেশিন গান ডিফেন্ডারকে জয় বাংলা করে দেবে। তাহলে ট্যাঙ্ক ধ্বংস করার উপায় কি? ট্যাঙ্ক ধ্বংস করার উপায় হচ্ছে আর একটা ট্যাঙ্কের কামান দিয়ে গোলা নিক্ষেপ করে শত্রুর ট্যাঙ্কে হিট করা, অথবা ট্যাঙ্ক বিধ্বংসী কামান অথবা অ্যান্টি ট্যাঙ্ক মাইন ব্যবহার করে ট্যাঙ্কে ধ্বংস করা। এইভাবে আক্রমণকারী এবং প্রতিরক্ষাকারীদের মধ্যে জীবন মরণ প্রতিযোগিতা চলে, এটা যুদ্ধে কোন পক্ষে কে আগে ঘায়েল করতে পারবে। তাইলে অপারেশনাল অ্যানালাইসিস কি? প্রথমে যুদ্ধের অর্ডার অফ ব্যাটেল তৈরি করতে, তারপরে ম্যাপ স্টাডি করা হয়, তারপরে এডিটর সাহেব লিখে দেন রোড নেটওয়ার্ক অ্যানালাইসিস করা হয়। সেটা করা হইলে ম্যাপে অর্ডার অফ ব্যাটেল অনুযায়ী ডিভিশন অথবা ইউনিটগুলোকে ডিপ্লয় করা হয় অপারেশন থিয়েটারে বিভিন্ন সেক্টরে। তারপরে অর্ডার অফ ব্যাটেল ধরে প্রত্যেকটা ইউনিটের অ্যাডভান্স ডিফেন্স ব্যাটেল স্টাডি করা হয় সেই ম্যাপে। সবশেষে সেইখান থেকে কনক্লুশন ডিরাইভ করা হয়। এটাই হচ্ছে মিলিটারি ক্যাম্পেইন অথবা সামরিক অভিযানের অপারেশনাল অ্যানালাইসিস। তো আমরা মোটামুটি জানা গেলাম যুদ্ধ কেমনে হয়। আমরা আজকে এপিসোডে ভারত পাকিস্তান যুদ্ধের ফাইনাল স্টেজের অর্থাৎ 21শে নভেম্বর থেকে 16 ডিসেম্বরের অপারেশন অ্যানালাইসিস করব। মার্চ থেকে নভেম্বরে ভারত পাকিস্তান আর্মির মেজর ফরমেশন বা ইউনিটগুলোর মধ্যে তেমন কোনো যুদ্ধ হয় না। ভারতীয় সেনাবাহিনী মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পূর্ব পাকিস্তান সীমান্তে 10 ডিভিশন সৈন্য সমাবেশ করে, যেটা আমরা অর্ডার অফ ব্যাটেলে দেখছি। পাকিস্তান আর্মি পূর্ব পাকিস্তানের 3 ডিভিশন সৈন্য সমাবেশ করে। মার্চ মাসের আগে পূর্ব পাকিস্তানে পাকিস্তান আর্মির মাত্র 1 ডিভিশন সৈন্য ছিল, 14 ডিভিশন মানে 14টা ডিভিশন না 14 ডিভিশন ওইটার নাম ছিল। মার্চ মাসের পর এপ্রিলের দিকে পাকিস্তান আর্মি ইনসার্জেন্সি দমন করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে আরো 2টা ডিভিশন নিয়ে আসে, 9 ডিভিশন এবং 16 ডিভিশন, মানে এটার নাম আর কি। এই ডিভিশন গুলার ভারী অস্ত্র যেমন ভারী কামান এসব নিয়ে আসে নাই, খালি পদাতিক ইউনিট মানে ইনফ্যান্ট্রি আর কিছু লাইট হালকা অস্ত্রের ইউনিট যেমন মর্টার এগুলো নিয়ে আসছিল। পাকিস্তান আর্মির মূল ফোকাস ছিল ইনসার্জেন্সি কন্ট্রোল করা। পাকিস্তান আর্মির পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টা ব্যাটালিয়ন বিদ্রোহ করে ভারতে চলে যায়। পরে ভারতে আরো 3টা ব্যাটালিয়ন রেজ করা হয়। এই 8টা ব্যাটালিয়ন দিয়ে 3টা ব্রিগেড গঠন করে, জেড ফোর্স জিয়াউর রহমানের, এস ফোর্স শফিউল্লাহ, কে ফোর্স খালিদ মোশাররফের। জেড ফোর্সে 1, 3, 8 এই 3টা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়ন, এস ফোর্সে 2, 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়ন, আর কে ফোর্সে 4, 9 আর 10 এই 3টা ব্যাটালিয়ন থাকে। এই 3টে ব্রিগেড একত্র হয়ে একটা ডিভিশন তৈরি করা যুদ্ধ করে নাই। যখন ইন্ডিয়া পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে
নভেম্বর মাসে এই 8টা ব্যাটালিয়নকে বিভিন্ন ভারতীয় ডিভিশনের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। এখানে একটা গুরুতর মিস্টেক হয়। এখানে মিলিটারি কমান্ডার যারা আছেন, মিলিটারি লিডার যারা আছেন, তারা এই যে বিষয়টা দেখবেন। আসেন এখানে কি সমস্যা করছে সেটা একটু আলাপ করে দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি যখন ফ্রান্সকে পরাজিত করে, দখল করে, তখন চার্লস দা গলের নেতৃত্বে ফ্রেঞ্চ আর্মির অনেক অংশ ইংল্যান্ডে চলে যায়। পরে আমেরিকা যখন ইংল্যান্ডের নরমান্ডিতে যখন অবতরণ করে, তখন অ্যালাইড আর্মিতে ফ্রেঞ্চ আর্মির সৈন্য দিয়ে তৈরি করা ডিভিশন ছিল, আলাদা ডিভিশন। আমেরিকা ইংল্যান্ড ফ্রি ফ্রেঞ্চ বাহিনী, যেটা চার্লস দা গলের নেতৃত্বে ছিল, সেটাকে সম্পূর্ণ ফ্রেঞ্চ ডিভিশন হিসেবে অর্গানাইজ করে নিজেদের অপারেশনে যুক্ত করে, যেমনটা 71 সালে হয় নাই। ভারতীয় আর্মির ডিভিশনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়নকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আমাদের মিলিটারি কমান্ডাররা এটা মেনে নিছে। কেন নিছে? কোনো উত্তর নাই। 1944 সালে অ্যালাইড ফোর্স যখন প্যারিসকে জার্মানের হাত থেকে মুক্ত করে, তখন প্যারিসে একটা ফরাসি ডিভিশন, সেকেন্ড ফ্রেঞ্চ আর্মার ডিভিশন, এই ডিভিশনের কলাম প্রথম ঢোকে। এই যে দেখেন এই ছবি, এটার তাৎপর্য ছিল এই যে ফরাসিরাই প্যারিসকে মুক্ত করছে, নিজেরাই নিজেদেরকে মুক্ত করছে। আমরা তাই করতাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঢাকায় প্রথম ঢুকতো, করতে দেওয়া হয় নাই, এবং আমাদের মিলিটারি কমান্ডাররা মেনে নিছে এটা। 71 সালে আত্মসমর্পণ অনুষ্ঠানও প্রমাণ করে যে যুদ্ধে মূল ভূমিকা রাখছে ইন্ডিয়া। এটার তাৎপর্য এই যে 71 সালে ভারতীয় আর্মি পূর্ব পাকিস্তানে তাদের 10 ডিভিশন সৈন্য দিয়া সামরিক অভিযান চালায়, পাকিস্তানকে আর্মির ইস্টার্ন কমান্ডার এবং 3টা ডিভিশনকে পরাজিত করছে। সেইখানে বাংলাদেশের বিদ্রোহী 8টা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোনো ভূমিকা নাই। তাই তো মনে হয়, আসলেই তাই ছিল। পরে যুদ্ধের অপারেশন এটাই দেখা যাবে যে ইন্ডিয়া বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়ন গুলোকে ফরাসি সেকেন্ড আর্মার ডিভিশনের মতো করে অর্গানাইজ করে তাদের কলামের প্রথমে রাখে নাই। ঢাকাতেও ফরাসি সেকেন্ড আর্মার ডিভিশনের মতো বাংলাদেশি কোনো ইউনিট নেতৃত্ব দিয়ে মুক্ত করে নাই। আর মুক্তি বাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8টা ব্যাটালিয়ন ছাড়া যে সমস্ত ইরেগুলার সদস্য ছিল, তাদের ইফেক্টিভনেস আরো সীমিত, অলমোস্ট জিরো বলা চলে যুদ্ধের অপারেশনে। একে খন্দকার তার বইতে এই কথা লিখছে, সেটাতে বাঙ্গু প্রগতিশীল পুচ্ছে আগুন ধরে গেছিল। ইরেগুলার বাহিনীর মধ্যে একটা গেরিলা দল, ক্র্যাক প্লাটুন নিয়ে অনেকে হইচই করা হয়, যাদের সদস্যরা মুক্তি বাহিনীর ইরেগুলার সদস্যদের মধ্যে থেকে তুলনামূলকভাবে শিক্ষিত ও মধ্যবিত্ত পরিবার থেকে আসছিল। এদেরকে বেশ ভালো পরিমাণে অস্ত্র দেওয়া হয়, এবং এরাও আগস্টে ঢাকার মধ্যে একটা হেফাজত একটা অপারেশন করে, সেখানে পাকিস্তানি আর্মির কয়েকজন সৈন্যকে মারে। এর কয়েকদিনের মধ্যে পুরো দল তাদের অস্ত্র সহ ধরা পড়ে। ভারতের ইস্টার্ন কমান্ডারের চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকবো একই কথা লিখছে। মুক্তিবাহিনীতে অন্তর্ভুক্ত অনভিজ্ঞ ব্যক্তিরা অস্ত্র এবং বিস্ফোরকের সঙ্গে পরিচিত ছিল না, মানে যুদ্ধ করতেছে। হ্যাঁ, গেরিলা যুদ্ধের মূল বিষয়গুলো বোঝার জন্য তাদের অন্তত 3 মাসে প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। একজন নেতাকে প্রশিক্ষণ দিতে আরো বেশি সময় লাগতো, তবুও গেরিলা যোদ্ধাদেরকে মাত্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ব্যাপক সংখ্যায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এবং প্রত্যাশিতভাবে তাদের কার্যকারিতা, যা তাদের দোষ ছিল না, খুবই সীমিত ছিল। বিশেষ করে নির্বাচিত, প্রশিক্ষিত, নিবেদিত প্রাণ প্রেরণাদায়ী নেতারা যে কোনো সফল গেরিলা অভিযানের জন্য অপরিহার্য। দুর্ভাগ্যবশত নির্বাচন প্রক্রিয়া ছিল কিছুটা এলোমেলো, এবং নেতাদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করা হয়নি। মুক্তি বাহিনীর অভিযানের সময় জুনিয়র নেতৃত্বের অভাব প্রবলভাবে অনুভূত হয়েছিল। ইংরেজি যেহেতু লিখেছে, ঠিকই লিখছে, তাই না? এইতেছে আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্ব। যুদ্ধে ভারতীয় আর্মি এবং পাকিস্তান আর্মির ডিভিশনগুলোর ডিপ্লয়মেন্ট কোথায় ছিল সেটার ম্যাপ হচ্ছে এরকম। লালগুলা ইন্ডিয়ান ডিপ্লয়মেন্ট আর নীলগুলা পাকিস্তানি ডিপ্লয়মেন্ট। পাকিস্তান আর্মির 9 ডিভিশন মোতায়েন করা ছিল দক্ষিণবঙ্গে, মানে যশোর, খুলনা, ফরিদপুর অঞ্চলে। 16 ডিভিশন ছিল উত্তরবঙ্গে, আর যমুনা পদ্মা নদীর পূর্ব দিকে এরিয়া ছিল 14 ডিভিশনের এরিয়া অফ রেসপন্সিবিলিটি। এর বিপরীতে 9 ডিভিশনের বিরুদ্ধে ভারত মোতায়েন করে কোর, যাতে ছিল 9 ডিভিশন এবং 4 ডিভিশন। এই 2টা ডিভিশন দক্ষিণবঙ্গে অপারেশন করে। এরপরে উত্তরবঙ্গে ভারতের মোতায়েন করা ছিল আরো 2টা ডিভিশন, 20 ডিভিশন আর 6 ডিভিশন। কোর হেডকোয়ার্টার ছিল 33 কোর। মেঘালয় রাজ্যে মোতায়েন করা ছিল 101 কমিউনিকেশন জোন। এই ডিভিশনের এক ডিভিশনের সমতুল্য পূর্ব দিকে ত্রিপুরাতে মোতায়েন করা ছিল 4 নম্বর কোর, যার অধীনে ছিল 3টা ডিভিশন। ত্রিপুরাতে আগরতলা, উদয়পুর 57 ডিভিশন আর 23 ডিভিশন, আর ধর্মনগরে 8 ডিভিশন। এইদিকে এরিয়া অফ রেসপন্সিবিলিটি ছিল পাকিস্তানের 14 ডিভিশনের। জেনারেল নিয়াজি অন্য 3টা ডিভিশন থেকে কিছু ব্যাটালিয়ন নিয়ে ভারতকে নিজের শক্তি বেশি দেখানোর জন্য আরো 2টা ঘোষ ডিভিশন রেস করছিল, 39 ডিভিশন আর 36 ডিভিশন। এগুলো নাম কওয়াস্তে ডিভিশন ছিল, এগুলো যুদ্ধ টুদ্ধ করে নাই সেরকম। এবারে আসি রাস্তা নিয়ে আরো 2টা কথা বলতে। আজকে বাংলাদেশের যত রাস্তা আছে 71 সালে সে পরিমাণে পেভড রাস্তা ছিল না, অনেক কম ছিল। রাস্তার নেটওয়ার্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে আজকে যে সমস্ত মেজর পেভড রাস্তার নেটওয়ার্ক আছে, সেখানে আগেও এই জায়গা দিয়ে অনেকগুলো ট্রাক অথবা কাঁচা রাস্তা ছিল, যেদিক দিয়ে ট্রাক বা জিপ চলাচল করতে পারে। 71 সালে এদেশের রাস্তাঘাটের পরিমাণ
আর আজকের তুলনায় অনেক কম ছিল। এই জন্য ভারত পূর্ব পাকিস্তানের সীমানার দৈর্ঘ্যে 2500 মাইল হইলেও রাস্তাঘাট কম থাকার কারণে ভারতীয় আর্মি নির্দিষ্ট কিছু দিক দিয়ে রাস্তা ধরে তাদের কলাম নিয়ে অ্যাডভান্স করে আক্রমণ করতে পারবে। এর ফলে পুরো অপারেশনাল অ্যানালাইসিস অনেক সহজ হয়ে যায়। এখন আমাদের অর্ডার অফ ব্যাটেল তৈরি হয়েছে, ম্যাপ রোড নেটওয়ার্ক অ্যানালাইসিস কি সেটা জানা হয়েছে, দুই পক্ষের ডিভিশনগুলোর ডিপ্লয়মেন্ট দেখানো হয়েছে সেই ম্যাপে। এখন আমরা অ্যানালাইসিসের ফাইনাল স্টেপ দেখব, ভারতের কোন ইউনিট কোন রাস্তা দিয়ে কত দূর অগ্রসর হয়েছে, কোথায় কোথায় কলাম নিয়ে অগ্রসর হওয়ার সময় বাধার সম্মুখীন হয়ে যুদ্ধ করছে, 16 ডিসেম্বর কোন ইউনিট কোথায় কত দূর ছিল। আমরা ভারতীয় সেনাবাহিনীর ডিভিশনগুলোর অপারেশন ডিটেলস তাদের সোর্স থেকে সংগ্রহ করছি, যাতে কোনো বাঙ্গু প্রগতিশীল দাবি করতে না পারে যে আমরা ইচ্ছা করে ভারতীয় সেনাবাহিনীর পারফরমেন্স বাজে দেখাচ্ছি আর পাকিস্তান আর্মির বীরত্ব বাড়ায় দেখাইতেছি। ভারতের ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকবের বইয়ে ভারতীয় ডিভিশনগুলো বিস্তারিত অপারেশন ডিটেলস এটা আছে, কোন ইউনিট কবে কোথায় কি করছে, কত দূর অগ্রসর হয়েছে। আমরা সেখান থেকে পাতার পর পাতা বিভিন্ন তারিখে ভারতের ডিভিশনগুলোর পজিশন অ্যানালাইসিস করে একটা চার্ট বানাইছি। এটা হয়েছে এইটা, চার্টটা এরকম। আমি আর চার্টের ডিটেলসে গেলাম না, এখানে কি কোথায় যুদ্ধ হয়েছে, কি হয়েছে, কোথায় বাধা পেয়েছে সব আছে, কত দূর অগ্রসর হয়েছে সেটা হচ্ছে। আপনারা দেখছেন 25 দিনে সর্বোচ্চ 126 মাইল মুভ করছে, এডিটা শেপ দেখান, আর সর্বনিম্ন 26 মাইল মুভ করছে। অন্যগুলা কোনটা 78 মাইল, কোনটা 30 মাইল, কোনটা 38 মাইল, কোনটা 64 মাইল, কোনটা 60 মাইল। এরপরে আমরা দেখি দক্ষিণবঙ্গে ভারতের 4 ডিভিশন আর 9 ডিভিশনের অপারেশনাল মুভমেন্ট। দক্ষিণবঙ্গে ভারতের 4 ডিভিশন আর 9 ডিভিশনের অপারেশনাল মুভমেন্ট। যুদ্ধ শুরু হয় 21 নভেম্বর। প্রচলিত একটা বয়ানে বলা হয় যুদ্ধ 3 ডিসেম্বর শুরু হয়েছে, ভুয়া। ভারতের ডিভিশনগুলো 21 নভেম্বর থেকে বর্ডার ডিফেন্সে হামলা করে অগ্রসর হওয়ার চেষ্টা করে। সেই হামলায় ভারতের ডিভিশনগুলো তাদের পুরো শক্তি ব্যবহার করে। পাকিস্তান আর্মির বর্ডার ডিফেন্সে 21 নভেম্বর থেকে প্রায় 5 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত পুরা 2 সপ্তাহ ভারতকে বর্ডারেই ঠেকায় রাখে। ভারতের 9 ডিভিশন 21 নভেম্বর থেকে যশোর বর্ডারের কাছে বয়রা চৌগাছা বর্ডারে ডিফেন্সে ফুল শক্তি নিয়ে আক্রমণ করে। এটাকে গরিবপুরের যুদ্ধ বলা হয়, কারণ এইখানে গরিবপুর নামে একটা গ্রামের কাছে ভারতীয় আর্মির কলামকে পাকিস্তান আর্মি ঠেকায় রাখছিল। যুদ্ধে কয়েকদিনে পাকিস্তান আর্মির লোকাল ইউনিট অল্প কিছু রিট্রিট করে, এর ফলে 9 ডিভিশন চৌগাছাতে পৌঁছায়। এরপরে তারা পাকিস্তান আর্মির ডিফেন্সের সামনে পড়ে আর সামনে আগাইতে পারে না। চৌগাছা যশোরের রাস্তার দিকে এইভাবে প্রায় 2 সপ্তাহ আটকায় থাকে। ডিসেম্বরের 5 থেকে 6 তারিখে পাকিস্তানের 9 ডিভিশনের কমান্ডার সিদ্ধান্ত নেয় যশোরের ডিফেন্স এটা ছেড়ে দিয়া পুরো শক্তি নিয়ে অনেক খুলনায় আগে থেকে তৈরি করা ডিফেন্সিভ পজিশনে চলে যাবেন। যশোর সেক্টর থেকে এর ফলে পাকিস্তানের সব ইউনিট পুল আউট করে যশোর খুলনা রোড দিয়ে খুলনায় চলে যায় এবং যুদ্ধের শেষ পর্যন্ত খুলনাতেই থাকে। ভারতীয় আর্মি পরে বুঝতে পারে যে পাকিস্তান তাদের যশোর পজিশন থেকে পুল আউট করছে। এর ফলে 7 ডিসেম্বর ভারতীয় আর্মি যশোরে প্রবেশ করে। এই হইতেছে পূর্ব পাকিস্তানের প্রথম কোন মেজর শহরে ভারতীয় আর্মির প্রবেশ। এরপরে 9 ডিভিশন কয়েকদিন রেস্ট নিয়ে খুলনার দিকে তাদের কলাম নিয়ে রওনা দেয় যশোর খুলনা রাস্তা ধরে। যশোর খুলনা রাস্তা ধরে অগ্রসর হইতে খুলনার কাছে দৌলতপুরে পাকিস্তানি প্রতিরক্ষার সামনে পড়ে এবং যুদ্ধের শেষ দিন 16 ডিসেম্বর পর্যন্ত সেখানে আটকায় থাকে। ভারত খুলনা দখল করতে ব্যর্থ হয়। যুদ্ধের 25 দিনে 21 নভেম্বর থেকে 16 ডিসেম্বর এই ডিভিশন অগ্রসর হয়েছে বর্ডার থেকে মাত্র 60 মাইল। চিন্তা করেন, ভারতের 4 ডিভিশন 21 নভেম্বর থেকে চেষ্টা করে 5 ডিসেম্বর দর্শনা কোটচাঁদপুর বর্ডার প্রতিরক্ষা দখল করে। এরপরে কোটচাঁদপুর তালসার ঝিনাইদহ একটা গ্রামীণ রাস্তা দিয়ে বহুত কষ্টে 7 ডিসেম্বর ঝিনাইদহে প্রবেশ করে। এরপরে 8 ডিসেম্বর ঝিনাইদহ থেকে মাগুরা পৌঁছায়, ঝিনাইদহ মাগুরা রাস্তা ব্যবহার করে তাদের কলাম নিয়ে। এরপর মাগুরার কুমার নদী ক্রস করে মধুমতির তীর পর্যন্ত পৌঁছায়। সেই সময় ইন্ডিয়ার 4 ডিভিশনের আরেকটা কলাম ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে অগ্রসর হয়। ঝিনাইদহ কুষ্টিয়া রাস্তা তৈরি অগ্রসর হইতে গিয়ে পাকিস্তান আর্মির একটা ইউনিটের প্রবল কাউন্টার অ্যাটাকের সম্মুখে পড়ে এবং ভালো ক্ষয়ক্ষতি হয়। এর ফলে 4 ডিভিশনের মাগুরা কলাম মধুমতির তীর থেকে আবার উল্টো দিকে ঘুরে কুষ্টিয়ার কাছে আসে এবং পাকিস্তান আর্মির প্রতিরোধের মোকাবেলা করে। 12 ডিসেম্বর 4 ডিভিশন কুষ্টিয়া প্রবেশ করে এবং হার্ডিন্স ব্রিজের কাছে পৌঁছায়। পাকিস্তানের কয়েকটা ব্যাটালিয়ন হার্ডিন্স ব্রিজ দিয়ে পাকশি চলে যায় এবং সেখানে প্রতিরক্ষা গড়ে তোলে। 4 ডিভিশন হার্ডিন্স ব্রিজ দিয়ে পদ্মা নদী ক্রস করে সেই প্রতিরক্ষা ভেদ করতে পারে নাই। পরে 15 তারিখে আবার ফিরে এসে পাকিস্তানের ব্যাটালিয়ন লেভেলের প্রতিরোধের মধুমতি নদী ক্রস কইরা কামারখালী পৌঁছায়। 16 ডিসেম্বর পর্যন্ত 4 ডিভিশন মধুমতি নদী পর্যন্ত পৌঁছাইছিল। 25 দিনে এরা 64 মাইল অগ্রসর হয়। এই সেক্টরের 2টা ডিভিশন ঢাকার ধারে কাছেও পৌঁছায়। তৎকালীন জেলা শহরের মধ্যে যশোর কুষ্টিয়াখালী অকুপাই করে। এবার আমরা আসি উত্তরবঙ্গে। এখানে পাকিস্তানের 16 ডিভিশন মোতায়েন ছিল, হেডকোয়ার্টার নাটোরে। এর বিপরীতে ভারতের 20 ডিভিশন আর 6 ডিভিশন 33 কোরের অধীনে। ভারতের 20 ডিভিশন বালুরঘাট এলাকা থেকে দিনাজপুর শহরের দিকে একটা কলাম পাঠায়, আর একটা কলাম পাঠায় হিলির দিকে।
দুইটা কলামই পাকিস্তানের ব্যাটালিয়ন লেভেলের ইউনিটের প্রতিরোধের মুখে পড়ে এবং আসতে পারে না। অবশেষে এখানে অগ্রসর হইতে ব্যর্থ হয় দিনাজপুর শহরের দক্ষিণ পূর্বে ফুলবাড়ির দিকে আরেকটা কলাম পাঠায়। এই কলাম পাকিস্তানের প্রতিরোধ ভেদ করে ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ, কাজদর রাস্তা দিয়ে 7 ডিসেম্বর রংপুরের পীরগঞ্জে এসে পৌঁছায়। সেখান থেকে একটা কলাম দক্ষিণে বগুড়ার দিকে আর একটা কলাম উত্তরে রংপুরের দিকে অগ্রসর হওয়া শুরু করে। দক্ষিণের কলাম পীরগঞ্জ, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ রাস্তা দিয়ে বগুড়া পৌঁছায়। সেইখানে পাকিস্তানি প্রতিরোধের মুখে পড়ে, আবার আর আগাইতে পারে না। উত্তরের কলাম রংপুর শহরের সীমানা পর্যন্ত পৌঁছায়, সেখানেও আর আগাইতে পারে না প্রতিরোধের মুখে। 16 ডিসেম্বর পর্যন্ত এইভাবেই থাকে। 20 ডিভিশনের আরেকটা ব্রিগেড উত্তর দিক দিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁ রাস্তা দিয়ে দক্ষিণ দিকে বীরগঞ্জ পর্যন্ত অগ্রসর হইয়া নীলফামার দিকে রওনা দেয়, বীরগঞ্জ খানসামা রাস্তা দিয়া। তারপর তারা 16 ডিসেম্বর পর্যন্ত নীলফামারী থেকে 5 মাইল দূর পর্যন্ত অগ্রসর হতে পারে পাকিস্তানি প্রতিরোধের মুখে। এই ডিভিশন যুদ্ধের 25 দিন 78 মাইল অগ্রসর হয়েছে। এই সেক্টরে আরেকটা ডিভিশন 6 ডিভিশন কোচবিহার থেকে উত্তর দিকে লালমনিরহাটে ঢুকে সেখান থেকে কুড়িগ্রাম পর্যন্ত পৌঁছায় 6 ডিসেম্বর পর্যন্ত। এরপরে ওইটা ওইখানে বসে থাকে আর নড়াচড়া করে না। কুড়িগ্রামের ভিতরে কি মধু পেয়েছিল কে জানে। 6 ডিভিশন 25 দিনে মাত্র 26 মাইল অগ্রসর হয়, দিনে 1 মাইল। প্রচুর বিদ্যুৎ গতি আর কি। এইভাবে উত্তরবঙ্গের তৎকালীন একটা জেলা শহরও ভারতীয় আর্মি দখল করতে পারে। রংপুর, বগুড়া, নাটোর, রাজশাহী, দিনাজপুর প্রত্যেকটা শহর পাকিস্তানের হাতে ছিল। ভারতীয় আর্মির বগুড়া, রংপুর আর দিনাজপুরের বারবার হামলা করে দখল করতে ব্যর্থ হয়। এই এরিয়া থেকে কোনো ডিভিশন ঢাকার ধারে কাছে পৌঁছায়নি। এবার আসি মেঘালয় থেকে 101 কমিউনিকেশন জোনের, এটা এক ডিভিশনের সমান অপারেশন। মেঘালয় থেকে তারা অসংখ্যবার জামালপুরের উত্তরে বক্সিগঞ্জের কাছে কামালপুর পাকিস্তানি আর্মির প্রতিরক্ষাতে হামলা চালায়। মেঘালয় থেকে জামালপুর যাওয়ার রাস্তা এই কামালপুর দিয়ে গেছে। পাকিস্তান আর্মির মাত্র একটা কোম্পানি, মানে 150 থেকে 200 সৈন্য মাত্র, সেই রাস্তা বর্ডারের কাছে কামালপুরে অত্যন্ত শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়ন 9 মাসে বারবার হামলা কইরাও এতটুকু অগ্রসর হতে পারে। এই কামালপুরের এক যুদ্ধে পাকিস্তান পজিশন হামলা করতে গিয়ে মেজর তাহের মানে কর্নেল তাহের পা উড়ে যায়। এরপরে ভারতীয় আর্মির 101 ডিভিশন এইখানে পূর্ণ শক্তিতে হামলা করার পরেও পাকিস্তানের ডিফেন্স অক্ষত থাকে। কামালপুরে পাকিস্তানের ডিফেন্সের কমান্ডার ছিল ক্যাপ্টেন আহসান মালিক। ভারতের